একদিকে যখন আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে উত্তাল মহানগরী, তখন অন্যদিকে একজন শিক্ষককে পিটিয়ে খুন করা নিয়ে শোকস্তব্ধ মন্দির নগরী উদয়পুর। আরজি করে চিকিৎসকের ধর্ষক ও খুনিদের যেমন সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে গোটা দেশ থেকে, ঠিক তেমনি শিক্ষক অভিজিৎ দের খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে রাজ্যের বিভিন্ন মহল থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। তবে ইতিমধ্যেই শিক্ষক মৃত্যু নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। মূল প্রশ্ন, অসুস্থ শিক্ষক অভিজিৎ দেকে গ্রেফতার করার পর কেন হাসপাতালে নিয়ে গেল না পুলিশ? অসুস্থ শিক্ষককে পরীক্ষা নিরীক্ষা করার পর কেন হাসপাতালে ভর্তি রাখল না কিংবা রেফার করল না কর্তব্যরত চিকিৎসক? শিক্ষক অভিজিৎদের মৃত্যুর জন্য দায়ী কে? যারা শারীরিকভাবে নিগ্রহ করল তাদের পাশাপাশি নিজ নিজ কর্তব্যে গাফিলতির জন্য পুলিশ প্রশাসন এবং কর্তব্যরত চিকিৎসক কতটা দায়ী? তাদের কি তদন্তের আয়তায় আনা হবে? কি দাবি মৃত শিক্ষকের পরিবারের? কি দাবি মন্দির নগরীর শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের? চলুন সেই দিকে একটু বিশেষ নজর রাখা যাক আজ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। উদয়পুরের শিক্ষক অভিজিৎ দের মৃত্যুর জন্য দায়ী কে, এ বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ প্রযুক্তির সাহায্যে উদয়পুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন উদয়পুর পৌরসভার পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার এবং বিশিষ্ট সমাজকর্মী উত্তম পাল। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার শীতল বাবু, প্রথমে আপনার কাছে আসি। শীতল বাবু, শিক্ষক অভিজিৎ দেকে আপনি ব্যক্তিগতভাবে চিনতেন কিনা? ওনার পরিবারের কাউকে আপনি চিনতেন কিনা? হ্যালো, শিক্ষক অভিজিৎ দেকে আমি চিনতাম। উনি শিক্ষকতা করতেন, মানে আমাদের থেকে অনেক বয়সে চাকরিরত অবস্থায় রয়েছেন। বেশি দিন ধরে উনি চাকরি করছেন না, যে কারণে ওনাকে বিশেষভাবে জানতাম না। তবে উনি শিক্ষকতা করতেন জানি এবং ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম, পরিচিতি ছিল এই পর্যন্ত। উনি শিক্ষক। ওকে, আপনার ওনার পরিবারের কাউকে আপনি চিনতেন? পরিবারের তাদেরকে আমার এখানে বেশি যাওয়া হয়নি, তবে ঘটনার পরে আমরা গিয়েছিলাম, কথা বলেছি, সেই হিসেবে পরিচিতি হয়েছে। ওকে, আমি আসবো তাহলে আপনার কাছে। উত্তম বাবু, একই প্রশ্ন আপনার কাছেও রইল। শিক্ষক অভিজিৎ দেকে আপনি ব্যক্তিগতভাবে চিনতেন কিনা, বা ওনার পরিবারে শোনা যায় যে ওনার স্ত্রী এবং বোনও শিক্ষকতা করেন, তো ওনাদের কাউকে আপনারা চিনতেন কিনা, আপনি ব্যক্তিগতভাবে চিনতেন কিনা? হ্যাঁ, সবাইকে নমস্কার। শিক্ষক অভিজিৎ দেকে আমি ব্যক্তিগতভাবে বিগত 2 থেকে 2.5 বছর ধরে খুব ভালো করে চিনতাম এবং জানতাম। কেননা আমার বড় ভাইয়ের মেয়ে ওনার কাছেই পড়তে যেতেন। তো সেই হিসাবে আমি প্রায় সময় শিক্ষক অভিজিৎদের বাড়িতে থেকে আমার বড় ভাইয়ের মেয়েকে নিয়ে আসতাম এবং নিয়ে যেতাম। সেই সুবাদে উনি উদয়পুরের একজন স্বনামধন্য শিক্ষিত ভদ্রলোক, সজ্জন ব্যক্তি হিসাবে উদয়পুরের শহরের সমস্ত অংশের মানুষ চিনে এবং জানে। তার সঙ্গে আমি 2 থেকে 2.5 বছর ওনার সঙ্গে খুব ভালো পরিচিত ছিল। উত্তমবাবু, এখানে আপনি বলে দিলেন সজ্জন ব্যক্তি, আপনি বলে দিলেন একটু, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে 2.5 বছর ধরে চেনেন ওনাকে এবং ওনার বাড়িতেও আপনি যেতেন, যদি একটু রিকল করে আমাদের বলতে পারেন যে দুজন অভিজিৎ দের কথা আমরা জানতে চাইছি আপনার কাছে। ব্যক্তি অভিজিৎ দে এবং শিক্ষক অভিজিৎ দে, এই দুজন কেমন ছিলেন, বা একই ব্যক্তি হিসেবে কেমন ছিলেন এবং শিক্ষক হিসেবে কেমন ছিলেন? হ্যাঁ, এটা আপনি যে প্রশ্নটা করেছেন, ওনার সঙ্গে হয়তোবা আমার তেমন কথা বলার সুযোগ হয়নি। ফাঁকে ফাঁকে যখনই সুযোগ হয়েছে কথা বলেছি, আমার ভাতিজির লেখাপড়া কিরকম চলছে, কি বিষয়। কিন্তু আমার ভাতিজির মুখ থেকে যেটা শুনেছি, উনি খুবই ভদ্র সজ্জন ব্যক্তি, মানুষের সঙ্গে সমস্ত
মানুষের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করতেন, উচ্চ বাক্যে কারোর সঙ্গে কথা বলতেন না। খুব পরিষ্কার কথা, উদয়পুরের সমস্ত অংশের মানুষের কাছে উনি একজন সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত। একদম আসবো আপনার কাছে আবার। শীতল বাবু, আপনি ব্যক্তিগতভাবে চিনতেন না, আপনি তো বললেন, কিন্তু আপনারা নিশ্চয়ই এরপর ঘটনা হবার পর গেছেন বা আপনি মানুষ থেকে অনেক কিছু হয়তো শুনেছেন। ব্যক্তি হিসাবে ওনার কেমন সার্টিফিকেট আপনারা পেলেন? আমি, উনি একজন ভালো শিক্ষক ছিলেন এটা আমি জানতাম। শিক্ষক হিসেবে ওনার একটা সুনাম ছিল। এখানে উনি ইংরেজিতে প্রাইভেট টিউশন করতেন বিদ্যালয়গুলিতে, নিচে যেখানে যেখানে পোস্টিং ছিল সেখানে হয়তো ইংরেজি পড়াতেন। তো এই কারণে ছেলেমেয়েরা ওনার কাছে পড়তো বা উনি গিয়ে পড়াতেন। তো এইটুকু আমি জানতাম, আর গিয়ে এইটুকু জানলাম। এই সম্পর্কে নিশ্চিত যে উনি একটা ভালো শিক্ষক ছিলেন। একদম। শীতলবাবু, যতটুকু আপনি জানেন বা যতটুকু আপনি শুনেছেন ঘটনার আগে বা পরে, তাতে এই সম্পূর্ণ ঘটনায় সেদিন থেকে আজ অব্দি কোথায় কোথায় ভুল হয়েছে বলে আপনি মনে করেন? আপনার ব্যক্তিগত মতামত, আপনার কি মনে হয় কোথায় কোথায় ভুল হয়েছে? প্রথমত, ওনাকে যেভাবে মারা হয়েছে, ওনাকে আঘাত করা হয়েছিল, সে আঘাতের কারণেই হয়তোবা ওনার মৃত্যু ঘটেছে। এটা অনাকাঙ্ক্ষিত, অবশ্যই অবশ্যই। কেউ কিছু কোথাও অন্যায় করলে পরে তার জন্য পুলিশি ব্যবস্থা নিশ্চয় রয়েছে। পুলিশি ব্যবস্থার অভিযোগকারীদের যাওয়া উচিত ছিল, তাইলে এটা এমন একটা দুর্ঘটনা নাও হতে পারত। এটা একটা প্রথমত ভুল মনে হয়েছে আমার। তার পরবর্তী যখন মারা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে, যেখানে এটা কিন্তু কিছুতেই মানা যায় না। কারো কোনো অপরাধ থাকলে এটা আলাপ আলোচনা থাকবে, পুলিশি ব্যবস্থা থাকবে। তারপরেও যখন আঘাত করা হয়েছে, তো তাকে হসপিটালে নেওয়া উচিত ছিল তাৎক্ষণিকভাবে। তো সেখানে তাকে হাসপাতালে না পাঠিয়ে প্রথমত আমাদের ওমেন পুলিশের এখানে অভিযোগ করা হয়েছিল। তারপরে যেহেতু সে পুরুষ, এই কারণে তাকে আমাদের আরকিপুর পিএসসি দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে এখানে নেওয়া হয়েছিল। তো এখানে কিছুটা তার চিকিৎসা বিলম্বিত হয়েছে মনে হয়েছে। একটু যদি খুব হারিড হতো তাহলে সুবিধা হতো। আগে কেউ আহত হলে তাকে চিকিৎসা করানোই আগে দরকার আমার মনে হয়েছিল। যদি এটা বোধহয় প্রথম হতেই হলে তাহলে হয়তো তার এমন একটা নাও ঘটতে পারতো, অন্তত মৃত্যুটা এড়ানো যেত। আচ্ছা, চিকিৎসা করানো হয়নি তাহলে? ওকে। তাৎক্ষণিকভাবে চিকিৎসা হয়নি। তাৎক্ষণিকভাবে চিকিৎসা হলে তাও মৃত্যুটা এড়ানো যেতে পারে আমি মনে করি। আচ্ছা, ওকে। এই জায়গাগুলোতে আপনি ভুল দেখছেন, এই জায়গাগুলোতে আপনার মনে হয়েছে যে এই জায়গাগুলো এড়ানো যেত। একদম। তাহলে আপনি মৃত্যু এড়ানো যেত। ওকে। প্রথমত হচ্ছে যে শারীরিকভাবে আঘাত করা, এটা এড়ানো যেত। কোনো যদি উনি অপরাধ করে থাকেন তাহলে আইন রয়েছে, আইনের আশ্রয় নেওয়া যেত। দ্বিতীয়ত, হাসপাতালে পাঠানো হয়নি, আঘাতপ্রাপ্ত হাসপাতালে পাঠানো হয়নি, কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয় এবং মামলার জন্য উমেন পিএস হয়ে আরকিপুর থানা হয়ে সেখান থেকেও ওনাকে মৃত্যু এড়ানো যেত যদি সেখান থেকেও ওনাকে যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা করানো হতো। ওকে। উত্তমবাবু, কোন জায়গায় আপনি দ্বিমত পোষণ করেন একই প্রশ্নে যে কোথায় কোথায় ভুল হয়েছে, নাকি আপনি নতুন করে কিছু অ্যাড করবেন যে অন্য কোথায় আরো ভুল হয়েছে কিনা? আমি বলতে চাই, আমার প্রিয় শিক্ষক শীতল স্যার আমার প্রিয় শিক্ষক। শীতল স্যারের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তার সঙ্গে আমি আরো কিছু যুক্ত করতে চাই। আচ্ছা। প্রথম কথা হলো শিক্ষক অভিজিতের মৃত্যুর তীব্র ভাষা নিন্দা করি, তীব্র ভাষা ঘৃণা করি এবং তীব্র ভাষা প্রতিবাদ জানাই। ওনাকে যেভাবে 8 তারিখ বৃহস্পতিবার, গত 8 তারিখ বৃহস্পতিবার শঙ্কর কর্মকার উনি শাসক দলের একজন নেতা, এলাকার উত্তমবাবু, এই ঘটনাগুলো সবাই জানে এখন। দর্শক, আপনি যেমন জানেন, গোটা দর্শক বন্ধুরা সবাই জানে কোথায় কি হয়েছে, কিভাবে হয়েছে। আমরা স্পেসিফিক কিছু আপনাদের কাছ থেকে জানতে চাইছি, যেটা আপনারা উদয়পুরবাসীরা বা উদয়পুরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন আপনাদের কাছে জানতে চাইছি।
ব্যক্তিগতভাবে আপনি কোথায় কোথায় ভুল হয়েছে বলে আপনি মনে করেন? বাকি ঘটনা কি হয়েছে সেটা সংবাদ মাধ্যম সবাইকে দেখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, বলুন। আমি 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 ব্যক্তিগতভাবে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজ্যের ডাক্তার এবং ডাক্তারবাবুরা যারা রয়েছে, উনাকে যেখানে যে পরিমাণে আঘাত করা হয়েছে, আঘাত করার পর উনাকে মহিলা পুলিশে দেওয়া হয়েছে, মহিলা থানাতে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে, তার পেছনে বড় একটা কারণ নিশ্চয়ই রয়েছে। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে উনার অবস্থা যখন প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে, উনার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, তখন বাধ্য হয়ে মহিলা থানা থেকে উনাকে তেপানিয়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তেপানিয়া জেলা হাসপাতালের ডাক্তারবাবুরা যারা দায়িত্বে ছিলেন ওই সময়ে, ডাক্তারবাবুরা উনাকে যে ট্রিটমেন্ট করার কথা, যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা, সেটা একদমই না দিয়ে সাধারণ ট্রিটমেন্ট করে উনাকে আবার পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো স্বাস্থ্য ব্যবস্থার প্রচন্ড গাফিলতি রয়েছে। ত্রিপুরার পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর পুলিশ প্রশাসনের দুর্বলতার জন্য, গাফিলতির জন্য আমাদের উদয়পুর শহরের একজন প্রাণপ্রিয় সজ্জন ব্যক্তি, শিক্ষক অভিজিৎ থেকে আমরা হারিয়েছি। এর চেয়ে বেদনার, দুঃখের আর কিছু হতে পারে না। ওকে, ঠিক আছে। আপনি তাহলে নতুন করে অ্যাড করলেন যে চিকিৎসকের এখানে গাফিলতির কথা আপনি বললেন, এবং তাহলে এই জায়গাতে, মূল জায়গাতে শীতলবাবু যে চারটি জায়গাতে আমরা মোটামুটি এই ঘটনাটা, মৃত্যুকে এড়ানো যেত, এই জায়গাগুলো যদি না হতো আমরা বলি, তাহলে এখানে আঘাত করা, হাসপাতালে পাঠানো, সময়টাকে একটা ফ্যাক্টর। প্রথমেই হাসপাতালে পাঠানোর প্রয়োজন ছিল। পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করছে তখন তাকে তার শারীরিক অবস্থা কেমন সেটা যাচাই করার প্রয়োজন ছিল, এবং সেখানে একজন আঘাতপ্রাপ্ত ব্যক্তি, তার চিকিৎসার প্রয়োজন আছে কিনা সেটা পুলিশের দেখার দায়িত্ব ছিল। এবং চিকিৎসকেরও সেখানে আপনারা গাফিলতির কথা বলছেন, এবং চিকিৎসা সঠিকভাবে চিকিৎসা যেটা প্রয়োজন সেটা হয়নি, এবং আপনারা বলছেন যে সাদামাটা চিকিৎসা পরিষেবা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা যেটা জানতে চাইছি শীতলবাবু আপনার কাছে এবং উত্তমবাবু আপনার কাছে, যে ওনার বিরুদ্ধে, মানে মৃত শিক্ষক অভিজিৎ দের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাই উনি অভিযুক্ত ছিলেন, কিন্তু ওনার অপরাধ তো প্রমাণিত হয়নি। তাই একজন অভিযুক্তর জীবন বাঁচানো কি পুলিশ এবং চিকিৎসকের কর্তব্যের মধ্যে পড়ে না? কি মনে করেন আপনারা? শীতলবাবু কি মনে করেন? একজন অভিযুক্তর জীবন বাঁচানো কি কর্তব্যের মধ্যে পড়ে না? চিকিৎসকদের চিকিৎসার ব্যবস্থার প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। কারণ যে কোনো পেশেন্ট যখন হাসপাতালে যায়, বিশেষ করে আমি উদয়পুর থেকেই বলছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের এখানে হসপিটালগুলিতে যখন কোনো রোগীকে নিয়ে পৌঁছানো হয়, তখন চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন তাদের সাধ্যমতো যাতে রোগীকে সুস্থ করা যায়, তার যথোপযুক্ত চিকিৎসা দেওয়া যায়। চিকিৎসা পদ্ধতির উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। এখানে চিকিৎসকদের পক্ষ থেকে খুব বেশি গাফিলতি হয়েছে কিনা আমি বলতে পারছি না, তার কারণ চিকিৎসকরা আন্তরিক। তবে সেই মুহূর্তে যে চিকিৎসা প্রয়োজন ছিল সেটা হলো কিনা না, যার কারণে হয়তোবা তাকে আমাদের তেপানিয়া হাসপাতাল থেকে জীবিতেও পাঠানো হয়েছিল। তারপরে ওইখানে জীবিতেও তো ডাক্তারবাবুরা দেখেছেন। কাজেই চিকিৎসা পদ্ধতির উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। আবারও বলছি, কারণ এই বিষয়টা আমি বাইরে থেকে বলতে পারি না, চিকিৎসকরাই বলতে পারেন। চিকিৎসকরা কোন রোগীকে তিনি কে, ওকে না, চিকিৎসকের যদি কোনো গাফিলতি না থাকে, চিকিৎসা যদি গাফিলতি না থাকে, তাহলে একজন ব্যক্তিকে যিনি আঘাতপ্রাপ্ত ছিলেন, পুলিশ তাহলে নিজে থেকে কেন চিকিৎসকদের কাছে নিয়ে যেতে পারলেন না এবং সেখানে চিকিৎসা পরিষেবা করাতে পারলেন না? আদালতের নির্দেশে কেন তাকে আবার হাসপাতালে নিয়ে আসতে হলো? তাহলে কি আপনি বলতে চাইছেন চিকিৎসকরা যদি এখানে যদি চিকিৎসকের কোনো দায়ভার না থাকে, তাহলে পুলিশ থানা থেকে তার উপর আবার আঘাত করা হয়েছিল? হতে পারে এমন? না, এটা তো জানার কথা নয়। আর একজন লোককে আগে আঘাত করা পুলিশ
পুলিশ প্রশাসন বা থানাতে কোনো আঘাত করবে এটা আমি বিশ্বাস করি না। তার কারণ হলো পুলিশটাও মানুষ, তো তারা তো একজন একজন আহত অবস্থায় একটা লোককে এখানে পুলিশের কাছে দিয়ে আনা হয়েছে, সেই অবস্থায় তাকে মারার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যে কারণে আমি বিশ্বাস করি না পুলিশ মেরেছে। বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে বিষয়টার প্রতি। দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়, ওনার নির্দেশ যাতে এই বিষয়টা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী। উনি এই কারণে আমাদের পুলিশ প্রশাসন এটা কিছুতেই গাফিলতি করেছে বলে আমার মনে হয় না, এখানে কোথাও গাফিলতি হয়েছে বলে। ওকে, শীতলবাবু আসবো আপনার কাছে। শীতলবাবু আমি আপনার কাছে আসবো। আপনি পুলিশ গাফিলতি করেনি, চিকিৎসকরা গাফিলতি করেনি। উত্তমবাবু, এই মামলায় ছাত্রীর পিতা সহ যারা অভিযুক্ত তাদের পাশাপাশি শিক্ষক অভিজিৎদের মৃত্যুর জন্য আর কে কে দায়ী বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো, আমার প্রিয় শিক্ষক শীতল স্যার যে কথাটা বলেছেন, শিক্ষক চিকিৎসা পরিষেবার কোনো গাফিলতি ছিল না বা মনে হয়নি পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি ছিল না, উনি সেটা বলেছেন। আমি তার শিক্ষক স্যারের সঙ্গে আমি একমত হতে পারলাম না। ওনার মৃত্যুটাই হয়েছে টোটালি ত্রিপুরা সরকারের পুলিশ প্রশাসনের গাফিলতি এবং চিকিৎসা পরিষেবার গাফিলতির জন্য ওনার মৃত্যু হয়েছে। এখন যে কথাটা আপনি বলেছেন যে ওনার মৃত্যুর পেছনে আর কে কে দায়ী থাকতে পারে, ওনার আপনারা যদি সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি ভাইরাল হয়েছে, ত্রিপুরা রাজ্যের অনেক স্বনামধন্য ব্যক্তিরা ওনার বাড়িতে এসেছেন এবং ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ওনার স্ত্রী যে অভিযোগটা করেছে যে ওনার স্ত্রীকে অর্থাৎ শিক্ষককে আত্মরা করে ওনার স্ত্রীকে ফোন করে বলেছে যে আপনার স্ত্রী আমার বাড়িতে রয়েছে, আপনি এসে নিয়ে যান। আবার স্ত্রী যখন গেলেন ওর বাড়িতে, অর্থাৎ শঙ্কর কর্মকার যিনি মেন অভিযুক্ত, শঙ্কর কর্মকার বাড়িতে যখন ওনার স্ত্রী গেলেন, ওনার স্ত্রীও একজন শিক্ষক, তখন ওনার সামনেই ওনাকে প্রচন্ড ভাবে আবার আঘাত করা হয়েছে এবং 30 লক্ষ টাকা মুক্তি বাবদ 30 লক্ষ টাকা দাবি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো 30 লক্ষ টাকায় ওনার এই মৃত্যুর পেছনে 30 লক্ষ টাকার বড় একটা রহস্য এখানে লুকিয়ে আছে। এখন আমি দাবি করব ত্রিপুরা সরকারের পুলিশ প্রশাসন বলুন এবং যে কোনো তদন্তকারী সংস্থাই বলুন, সবার কাছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দাবি করব, ওনার মৃত্যুর পেছনে ওনার স্ত্রী অর্থাৎ শিক্ষক অভিজিৎদের স্ত্রী যে বারে বারে অভিযোগটা করেছেন, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন, ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। এবং ওনার স্ত্রী বারে বারে একটাই অভিযোগ করেছে যে শঙ্কর কর্মকার এবং সঙ্গে যারা ছিল এই কেসে অভিযুক্ত যারা রয়েছে, তারা একটাই দাবি করেছে যে 30 লক্ষ টাকা দিলে আপনার স্বামীকে আমরা ছেড়ে দেব। এই 30 লক্ষ টাকাই হলো ওনার মৃত্যুর পেছনে মূল রহস্য। এই রহস্যটা আমাদের রাজ্যের প্রশাসনকে খুঁজে বের করতে হবে। ওকে, শীতলবাবু, এই বিষয়টা আপনি জানেন কিনা, এটা আপনি অবগত আছেন কিনা, এই 30 লক্ষ টাকার ব্যাপারটা? আর যেটা বলা হচ্ছে যে 30 লক্ষ টাকা দাবি করা হয়েছে, ওনাকে মারা হয়েছে এবং ওনার স্ত্রী বলছেন, এই অভিযোগগুলো ওনার স্ত্রী এনেছেন যে প্রথমে একবার মারার পর তারপর ওনার স্ত্রীকে ডেকে নিয়ে স্ত্রীর সামনেও আবার মেরেছেন, স্ত্রীর বারণ করা সত্ত্বেও বারবার মেরেছেন। এখন এখানে এই জায়গায় দাঁড়িয়ে যদি 30 লক্ষ টাকা দাবি হয়ে থাকে, এই বিষয়টা আপনার কি জানা আছে? দেখুন, আমি প্রথমেই বলেছি বিষয়টা প্রথমেই ভুল হয়েছে, যারা মেরেছে এটা খুব অন্যায়, এটা কিছুতেই মানা যায় না, কিছুতেই মানা যায়। যে কোনো মৃত্যুই দুঃখজনক, বিশেষ করে এই অভিজিৎ দে যিনি একটা সুশিক্ষক ছিলেন, যার শিক্ষকতা সম্পর্কে কারো কোনো তার দক্ষতা সম্পর্কে কোনো সন্দেহ ছিল না, এই লোকটাকে শারীরিকভাবে আঘাত করা এটা কিছুতেই আমি মানছি না। কিন্তু হয়ে গেছে তো হয়ে গেছে। এটা ওনার স্ত্রী, উনি নিজেও শিক্ষিকা, ওনাকে ডেকে নিয়েও ওনাদের বাড়িতে ওনার সামনেও মেরেছেন, এটা উনি নিজেও বলেছেন। কিন্তু
এই যে 30 লক্ষ টাকার কথা বলছেন, হুম। এটা আমি কিছু জানি না, এটা আমার সম্পূর্ণ অজ্ঞাত। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যদি যদি এটা ভাইরাল হয়ে থাকে, কি কারণে ভাইরাল হলো, যখন কোনো কেস হয় তখন সেটাকে আরো বেশি রং দেওয়ার জন্য অনেক কিছু করলো কিনা, যা নাকি বাস্তবতা রয়েছে, এটা হুম। নিশ্চয়ই না, তদন্ত সাপেক্ষ নিশ্চয়ই তদন্ত করা শীতলবাবু আপনি ঠিক আছে। বলেছেন যে আমরা আপনি ঘটনার পর আপনি ওখানে ওনাদের বাড়িতে গেছেন। এখন ওনার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বা ওনাদের বাড়ির যে স্ট্যাচার, সেটা দেখে কি আপনার মনে হয়েছে বা আপনার কোনোভাবে এটা মনে হয় যে ওনাদের পরিবার থেকে যদি এরকম কিছু বলে থাকে যে 30 লক্ষ টাকা দাবি করা হয়েছিল, ওনারা বলতে পারেন, ঘটনায় রং লাগাতে পারেন বলে আপনার মনে হয়েছে পরিবারটাকে? মানে জাস্ট আপনার ব্যক্তিগত মতামত জানতে চাইছি। আমি নিজে গেছি না, শুধু আমার সঙ্গে আমার অফিসের অনেক স্টাফ ছিল, প্রায় 7-8 জন স্টাফ হুম। ছিল। হুম। আমরা গেছি, আমি যখন গেছি তখন অন্য লোকও ছিল। হুম। আমি ওনার আহ, স্ত্রীর সঙ্গে কথা বলেছি, ছেলের সঙ্গে কথা বলেছি, হুম। অভিজিৎ বাবুর বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি। হুম। ওনারা একজনও হুম। আমাকে এই 30 লক্ষ টাকা সম্পর্কে কিছুই বলেননি। আমি তো বলেছি যে মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক হয়েছে। হ্যাঁ। যখন আঘাত করা হয়েছে, যদি ঠিক ঠিক সেই সময়তে পুলিশের আগে যদি চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাইলে এই চিকিৎসকদের একটা চেষ্টার জায়গা থাকতো, এটা ভালো জায়গা থাকতো বলে ওকে, আমি মনে করি। কিন্তু সেটা ঠিক হয়নি বলে হয়তোবা শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি, এটা আমার মনে হয়। ঠিক তবে কোন জায়গায় ভুল হয়েছে প্রশাসন, আপনি বলেছেন আগে আপনি বলেছেন শীতলবাবু। এখন প্রশ্ন হচ্ছে যে একজন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে উদয়পুরের এবং গোটা রাজ্যের এই ঘটনার জন্য আপনার কি দাবি? না সে তো ঠিক আছে, এটা হুম। যেহেতু মৃত্যু হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত ছিল। হুম। এই কারণে এটার জন্য একটা তদন্ত সাপেক্ষ, এটা অবশ্যই তদন্ত ব্যবস্থা করা উচিত। হুম। ভালোভাবে তদন্ত করে প্রকৃত দোষী আরো যারা রয়েছে, হুম। 4 জনকে ধরা হয়েছে, যেখানে শঙ্কর কর্মকার রয়েছেন হুম। এবং জয়ন্ত সাহা, কারা কতটুকু অপরাধী, হুম। এটা নিশ্চয়ই বিচার সাপেক্ষ আর তদন্ত সাপেক্ষ। হুম। আরো যারা যাদের বিরুদ্ধে হুম। এখানে এফআইআর করা আছে, হুম। তাদেরকেও ধরা হোক। এটা যথেষ্ট আহ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হুম। রাজ্যের মধ্যে। এটা আমরা কেউ সমর্থন করি না, এবং এটার সুবিচার তার আমাদের ওই শিক্ষিকা হুম। এবং তার ছেলে, ওই পরিবার হুম। যাতে পায়, এটা আমারও দাবি। এবং মাননীয় আমার এই আর কেবল কনস্টিটিউয়েন্সির বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় নিজেও গেছেন, হুম। দুইবার গেছেন। উনি আগেও একবার গেছেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি গেছেন। হুম। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় উনি বলে দিয়েছিলেন, এটা প্রশাসনিক তরফ থেকে এরকম করা একটা ব্যবস্থা নেওয়া হয়, তৎপরতা নেওয়া হয়, যাতে এটার জন্য যথেষ্ট একটা ওকে, এই সুবিচারের জন্য তার সুযোগ হয়। আর একদম তাছাড়া আপনারও দাবি সুবিচারের প্রশাসনকে দাবি। হুম। তৎপর হতে হবে। হ্যাঁ শিওর, আমিও তাই দাবি করছি। ওকে, আমি আসবো আপনার কাছে একবার। উত্তম বাবু, একই একই প্রশ্ন আপনার কাছেও আছে। যারা এখানে অভিযুক্ত যিনি ছিলেন, এখানে অভিজিৎ দে, শিক্ষক অভিজিৎ দে, ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। হ্যালো। এখন উনি অভিযুক্ত ছিলেন, ওনার কিন্তু অপরাধ প্রমাণ হয়নি। কিন্তু ওনার মৃত্যুর পর এবার ওনার মৃত্যুর জন্যে অভিযুক্ত যারা শারীরিকভাবে আঘাত করেছেন, ওনারা অভিযুক্ত। এছাড়া আর কে কে দায়ী বলে আপনার মনে হয়? এক, এবং একজন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে এই ঘটনায় আপনার কি দাবি? আমার পরিষ্কার বক্তব্য, হুম। যদি তর্কের খাতিরে ধরে নিই, হুম। আমি আবারও বলছি, যদি তর্কের খাতিরে ধরে নিই কোন জায়গার মধ্যে শিক্ষক অভিজিৎ দে ভুল করেছেন, হুম। তার জন্য আমাদের দেশে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, হুম। সেটার ব্যবস্থা নেওয়া যেত। সেটা না করে শঙ্কর কর্মকার ওনার বাড়িতে নিয়ে যেভাবে হিংস্র পশুর মতো ওনার উপর আক্রমণ করে ওনাকে খুন করেছেন, পরিষ্কার ভাষা হুম। বলবো, ওনাকে খুন করা হয়েছে। হুম। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কেননা আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, হুম। আমরা বিভিন্নভাবে এলাকার খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, যে
শঙ্কর কর্মকার উনি নাকি এইভাবে বিভিন্ন মানুষকে র্যাগিং করে বিভিন্ন ভাবে টাকা রোজগারের একটা রাস্তা উনি বেছে নিয়েছেন। তাই আমি একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আমি এটা দাবি করব, এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সিবিআই তদন্ত আমি চাই এবং সিবিআই তদন্ত আমি সরকার সিবিআই তদন্ত যাতে মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করা হয়, আর যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে জেল কাস্টডির মধ্যে রেখে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যারা এই মামলায় আরো নাম নথিভুক্ত রয়েছে, মামলায় জড়িত, তাদের প্রত্যেককে খুব ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং সবাইকে জামিন অযোগ্য ধারা মামলা রুজু করতে হবে। কারণ এখানে পুলিশ, আমি এটা আজকে গতকালকে একটা পত্রিকার মধ্যে পরিষ্কার দেখতে পেলাম, পুলিশ প্রশাসন যেভাবে নাটক সাজাচ্ছে এই জিনিসটাকে নিয়ে। একবার পোস্টমর্টম রিপোর্ট প্রদান করা হয়েছে কোর্টের মধ্যে যে ওনাকে আঘাত করার ফলে ওনার মৃত্যু হয়েছে। এরপরের দিন আবার দেখলাম যে নিউজ পেপারে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলে খবর প্রকাশিত হয়েছে ওনার লিভারে নাকি সমস্যা ছিল, তাই ওনার মৃত্যু হয়েছে। পুলিশে যদি ডাক্তারের কাজ করে, পুলিশে যদি ডাক্তারের রিপোর্ট প্রদান করে, তাহলে ত্রিপুরা রাজ্যের প্রশাসন কোন জায়গায় আছে, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় আছে। খুব বেশি সময় আমার কাছে নেই। আপনি সিবিআই তদন্ত দাবি করলেন, ব্যক্তিগতভাবে আপনি সিবিআই তদন্ত চেয়েছেন। ওকে, রাজ্য প্রশাসন যে তদন্ত করবে তার উপর আপনার বিশ্বাস নেই, তাই তো? হ্যাঁ, বিশ্বাস একদম নেই। কারণ এই কারণে বিশ্বাস নেই, পুলিশ এক এক সময় এক এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে, এক এক সময় এক এক রকমের নথি কোর্টের মধ্যে। আমরা শর্টে কথা বলবো। আমি সমস্ত যারা এই মামলা অভিযুক্ত তারা সবাই শাসক দলের একদম সক্রিয় কর্মী। তাই তাদেরকে বাঁচানোর জন্য পিছনের রাস্তা দিয়ে যেভাবে কলকাঠি নাড়া হচ্ছে, তাই রাজ্য প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করবে সেই বিশ্বাস এবং ভরসা রাজ্যের মানুষ পাচ্ছে না, বাসী পাচ্ছে না। আপনার মতামত পেয়ে গেছে, আপনি সিবিআই তদন্ত চেয়েছেন। শীতল বাবু, ছোট্ট করে, রাজ্য প্রশাসনের যে তদন্ত হবে তার উপর উত্তম বাবুর ভরসা নেই, সিবিআই তদন্ত চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো সিট গঠন না করে, কোনো তদন্ত কমিটি না গঠন করে যদি পুলিশ যদি তদন্ত করে, তো এই তদন্ত সুষ্ঠুভাবে হবে বলে আপনি কতটুকু আশাবাদী? দেখুন, এখানে রাজনীতির কোনো জায়গা নেই, কোনো দলীয় রাজনীতির কোনো জায়গা নেই। তার কারণ শঙ্কর কর্মকার এবং জয়ন্ত সাহাকে যারা ধরিয়ে দিয়েছে, যদি আমি রাজনীতির ভাষায় বলি, তারা নিজেরাও কিন্তু আমাদের সরকার পক্ষের ছেলে, সরকার পক্ষের ছেলে। সুতরাং যদি সরকার পক্ষ থেকে কোথাও যদি ত্রুটি বা কোনো কিছু লুকানোর যদি কোনো ধান্দা থাকতো, এই দলের লোক হয়ে সে শঙ্কর কর্মকারকে ধরিয়ে দেওয়ার কোনো কারণ থাকতো না। তারা ধরিয়ে দিয়েছে একটা ক্রিমিনাল বা অপরাধী, তার শাস্তি হওয়া উচিত, এটা এরা মানতে পারেনি, এই কারণে ধরিয়ে দিয়েছে। সুতরাং রাজনীতির কোনো ব্যাপারে নেই এখানে। আর যার যে উনি উত্তমবাবু বলছেন সিবিআই তদন্ত চাইছেন, উনি ওনার ব্যক্তিগত মতামত উনি চাইতে পারেন। আমি আমার রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, ওনার যে প্রথম দিন থেকে এবং আজকের দিন পর্যন্ত ওনার যে স্ট্যান্ড পয়েন্ট, উনি যেভাবে বিষয়টাকে দেখছেন এবং এই সত্যিকারের অপরাধীকে তুলে আনার জন্য এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ওনার যে নির্দেশ, এই নির্দেশের উপরে আমি যথেষ্ট আস্থাশীল। আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আপনি ভরসা রাখছেন রাজ্য প্রশাসনের যে তদন্ত হবে বা পুলিশ প্রশাসন যে তদন্ত করবে তার উপর। উত্তম বাবু সিবিআই তদন্ত চেয়েছেন, রাজ্য প্রশাসনের তদন্তের উপর ওনার ভরসা নেই। এখন একটা শেষ প্রশ্ন, একদম ছোট্ট করে জবাব চাইব, যে এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত না হয় বা এই মূল অভিযুক্তরা যাদেরকে আপনারা অভিযুক্ত বললেন এবং তাদের যদি শাস্তি না হয়, তাহলে রাজ্যের ছাত্র ও শিক্ষক মহলে এর কেমন প্রভাব পড়বে বলে আপনারা মনে করেন? একদম ছোট্ট করে, আমার কাছে আর 1 মিনিট সময় আছে। উত্তম বাবু প্রথম।
এটা তো পরিষ্কার, এতে বলার কোনো অবকাশ রাখে না। যদি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয়, হুম তাহলে রাজ্যের শিক্ষক সমাজের তাদের নিরাপত্তাহীনতা ভুগবে, রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে হুম তারা নিরাপত্তাহীনতা ভুগবে, এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এমনিতেই শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই অচল। তো সেই জায়গার মধ্যে যদি একজন শিক্ষক হয়ে সঠিক বিচার না পায়, যিনি সমাজের মেরুদণ্ড, উনি যদি সঠিক বিচার না পায়, তাহলে রাজ্যের মানুষ এই শিক্ষা ব্যবস্থার উপর আস্থা সম্পূর্ণ ওকে হারিয়ে ফেলবে। ওকে ওকে উত্তমবাবু, ধন্যবাদ আপনাকে। শীতলবাবু, আপনার মতামত খুব ছোট্ট করে। আমাদের একজন শিক্ষক আমাদের এই ত্রিপুরার শিক্ষা জগৎ থেকে হুম হারিয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। হুম একজন শিক্ষক হারিয়ে যাওয়া এটা কিছুতেই মানা যায় না। ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকতে পারতো। এই দিক থেকে আমাদের শিক্ষা বিভাগটা হুম যে কিছুটা, এবং ছাত্রছাত্রীরা যে বঞ্চিত হয়েছে, এতে কোনো বলার অপেক্ষা রাখে না। তো বাকিটা শঙ্কিত হওয়া না হওয়ার এটা নয়, সত্যিকারের বিচার বিভিন্ন বিভাগ থেকে উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দল বলেছে, হুম ছাত্র সংগঠন বলেছে, হুম আর শুধু আমাদের সুবুদ্ধি জনসাধারণ বলেছেন। হুম সুতরাং প্রতিবাদ সব দিক থেকে উঠেছে। আপনারা চেষ্টা করছেন এটাকে কোথায় ত্রুটি রয়েছে এটা তুলে আনার জন্য। হুম সার্বিক প্রচেষ্টাতে এটা উঠে আসুক, এটা আমি নিজে চাই। আর এতে আহ অন্য কিছু প্রভাব, অবশ্যই দুঃখজনক ঘটনা, এটা মানুষের মধ্যে এটা চেতনা থাকবে, একদম। এটা সত্যি সত্যি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শীতলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে একদম প্রযুক্তির সাহায্যে উদয়পুর থেকে জুড়ে যাওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। এবং উত্তমবাবু, আপনাকেও ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, বলা হয় জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। একদিকে আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের চিকিৎসক মহল থেকে শুরু করে বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন, আর অন্যদিকে বিভিন্ন সংগঠন থেকে উদয়পুরের শিক্ষক খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। এখন দেখার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর তদন্ত কোন দিকে এগোয় এবং সেই তদন্ত মাননীয় আদালতের কাছে কতটা গ্রহণযোগ্য হয়। নিউজ ভ্যানগার্ড সেদিকে সজাগ দৃষ্টি রাখছে। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।